আপনাদের সবাইকে আজকের এপিসোডে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি সরাসরি একজন মাঝির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেই মাঝির নাম ছিল কালাম। তো সেই কালাম মাঝির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ওখান থেকে ওনার কাছ থেকে সরাসরি ঘটনাটি সংগ্রহ করা হয়েছে। ওনার লাইফের সাথেই ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনার কথা তিনি বিস্তারিতভাবে বলেছেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ছোটবেলা থেকেই কালাম মাঝি তার বাবার সাথে থেকে থেকে মাছ ধরা শিখেছিল। তো এরপর থেকে তার জীবনের মূল পেশা হয়ে দাঁড়ায় সেই মাছ ধরা। তো প্রতিনিয়ত তিনি মাছ ধরতে যেতেন। তো ওনার প্রধান যে কাজটা ছিল, তিনি মাছ ধরতেন বেশিরভাগ সময় মেঘনা নদী থেকে। তো সেই মেঘনা নদীতে মাঝে মাঝে মাছ ধরা ছাড়াও তিনি ওনাদের এলাকার যে বিল আছে সেই বিলে তিনি মাছ ধরতে যেতেন এবং একটা কাজ তিনি প্রতিদিনই করতেন, সেটা হচ্ছে যে মাছগুলো তিনি সবসময় পেতেন, সেই মাছগুলোকে সবসময় তিনি 3 ভাগ করতেন। 3 ভাগের মধ্যে 1 ভাগ তিনি নিজের ঘরে রাখতেন, আরেক ভাগ তার বাবা মার জন্য রাখতেন এবং আরেক ভাগ তিনি বাজারে বিক্রি করে দিতেন। অর্থাৎ টোটাল তিনি যতগুলো মাছ ধরতেন ওই মাছগুলোকে তিনি 3 ভাগ করে এই 3টা ঘরে তিনি দিতেন। তো নিজেদের ঘরে রেখে মা বাবাদের বাড়ি, উনি যেখানে থাকতেন ওনার সন্তান এবং ওয়াইফ সহ, সেটা ছিল আলাদা টিনের বাড়ি ছিল এবং তার বাবা মা যেখানে থাকতো সেটা ছিল পুরান বাড়িতে এবং তারা যেখানে আগে থাকতো। তো ওই জায়গায় সে তাদেরকে মাছ দিয়ে আসতো। তাদের বাড়ি তার এই যে কালাম মিয়ার যে বর্তমান বাড়ি সেখান থেকে কিছুটা দূরে। তো কালাম মাঝি শুক্রবার ছিল সেদিন। শুক্রবারে তিনি বিল থেকে সন্ধ্যার পরপরই তিনি মাছ ধরে ফিরেছেন বাড়িতে এবং বেশ অনেকগুলো মাছ পেয়েছেন। বড় মাছ ছোট মাছ মিলিয়ে প্রায় 4 থেকে 5 কেজির মতো মাছ তিনি নিয়ে এসেছেন এবং তিনি বলতেছিলেন সেদিন যে ওই দিনই নাকি ওনার সবচেয়ে বেশি পরিমাণে মাছ ওনার জালে আটকায়। ছোট একটা ডিঙি নৌকা আছে ওনার, সেই ডিঙি নৌকা দিয়ে তিনি কোনো জাল বা বড় বেড় জাল আছে সেই বেড় জালের সাহায্যে তিনি মাছ ধরতেন। তো তিনি বাড়িতে যখন আসেন ওনার ওয়াইফকে বলেন যে দেখো আজকে তো অনেক মাছ পাইছি। তো ওয়াইফ বলতেছে যে ঠিক আছে, 3 ভাগ সমান সমান 3 ভাগ করার দরকার নাই, কারণ তোমার আম্মা আব্বা তো এত বেশি মাছ খাইতে পারবে না, নষ্ট করবে। তো যতটুকু খাইতে পারবে অতটুকু তুমি মাছ তাদেরকে দিয়ে বাকি মাছটুকু আমাদের জন্য রেখে বাকিগুলো তুমি বাজারে বিক্রি করে দাও, তাহলে ভালো পরিমাণ একটা টাকা পাওয়া যাবে। তো কালাম মাঝি তখন ওয়াইফের কথা শুনে তার মা বাবার জন্য বড় 2টা মাছ এবং ছোট ছোট পুঁটি মাছ আছে বেশ কতগুলো, ওইগুলো দিয়ে তিনি তার বাবা মার জন্য নিয়ে যাবেন এবং নিজের ঘরের জন্য বেশ কিছুটা রেখে এবং বাজারের জন্য আলাদা করে তিনি রেখে দেন। এশার আজানের পরে এশার সালাত তিনি আদায় করেন ঘরে। এশার সালাতের পর সে কালাম মাঝি একটা পলিথিনে করে সেই বড় 2টা মাছ এবং পুঁটি মাছগুলো তিনি নিয়ে হাঁটা শুরু করেন তার বাবা মার বাড়ির দিকে। তার বাবা মার বাড়িটা বেশ কিছু দূর হলেও রাস্তা কিন্তু খুবই সংকীর্ণ, অর্থাৎ একেবারে ঝোপঝাড়ে পড়া অনেকটা অংশ বের হতে হয়। আবার এমন কিছু অংশ আছে যে অংশগুলোর আশেপাশে প্রায় অনেকটা জায়গা পর্যন্ত কোনো মানুষের বাড়িঘর নেই। তো এরকম একটা অংশ সেই রাস্তা দিয়ে পার হতে হবে, অর্থাৎ
দিনের বেলায় অনেক মানুষই সেই রাস্তা দিয়ে যাতায়াত করলেও রাতের বেলা কাউকে ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে দেখা যায় না। তো কালাম মাঝি করলেন কি, তিনি ওই মাছগুলো পলিথিনে করে তিনি হাঁটা শুরু করেন তার বাবা মার বাড়ির দিকে। হাতে একটা ছোট পুরোনো আমিলের একটা টর্চ লাইট ছিল, তার কোন চাচাতো ভাই নাকি তাকে বিদেশ থেকে পাঠিয়েছিল। তো ওই লাইটটা হাতে নিয়ে তিনি হাঁটতে থাকেন তার বাবা মার বাড়ির দিকে। তো এমন অনেক দিনও হয়েছে তিনি রাতের বেলা এমনকি আরও অনেক রাতে, গভীর রাতে তিনি গিয়েছেন তার বাবা মার বাড়িতে। তো আজকে যখন তিনি মাছগুলো নিয়ে হাঁটা শুরু করেছেন সেদিন, তো ওনার কেন যেন মানে শরীরটা খারাপ লাগতেছে। তো এমনটা ওনার কখনো ফিল হয় নাই। উনি মনে মনে একটা কথাই চিন্তা করতেছেন যে ও বেশ অনেকক্ষণ যাবৎ মাছ ধরার জন্য, বা কারণ 4-5 কেজি মাছ ধরতে তো বেশ অনেক সময় লেগেছে ওনার। তো অনেকটা সময় বাইরে থাকার জন্য হয়তো ওনার শরীরটা খারাপ লাগছে। তো তিনি ভাবলেন যে আজকে আর ফিরবে না রাতের বেলা, তার বাবা মার বাড়িতে সে থেকে যাবে। মাছগুলো নিয়ে তিনি হাঁটতেছেন। তো ঝোপঝাড়ের কাছাকাছি যখন তিনি চলে আসেন সেই মাছগুলো হাতে নিয়ে, তো ওনার মনে হলো হঠাৎ করে যে ঝোপঝাড়ের পেছন থেকে হয়তো কিছু একটা নড়ে উঠেছে। তো উনি এই জিনিসটা একটু টের পান। তো টের পাওয়ার পর কালাম মাঝি একটু দাঁড়ান সেখানে। দাঁড়িয়ে তিনি ঝোপঝাড়ের দিকে তাকান, যে ঝোপঝাড়ের অংশটুকু নড়ে উঠেছিল। তো ওই দিকে তাকানোর পর তিনি দেখেন যে না, এখন কোনো নড়াচড়া নাই। তিনি মনের ভুল ভেবে সেটা তিনি আবারও হাঁটা শুরু করেন সামনের দিকে। তো হঠাৎ করে তিনি পিছনে পায়ের শব্দ পান। তো পায়ের শব্দটা এরকম, গরু ছাগল বা 4 পায়ে হাঁটা কোনো প্রাণী হাঁটলে যেরকম একটা আওয়াজ হয়, তার শক্ত মাটির মধ্যে লাগলে বা শক্ত মাটির মধ্যে সেই সব খুরগুলো দিয়ে হাঁটলে যেরকম একটা শব্দ হয়, সাউন্ড হয়, ঠিক ওই রকম একটা শব্দ তিনি শুনতে পান। মনে হচ্ছিল 4 পায়ে কোনো বস্তু তার পিছে পিছে হেঁটে হেঁটে আসছে। তো তিনি হঠাৎ করেই পেছন থেকে ঘুরে তাকান শব্দটা শোনার পর, এবং কালাম মাঝি যেই জিনিসটা দেখেন তিনি একটু ভয় পেয়ে যান জিনিসটা দেখে। তিনি দেখতে পান যে 4-5টা শিয়াল ওনার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এবং সমান তালে তালে ওনার সাথে হেঁটে আসছে অনেকক্ষণ যাবৎ। উনি শব্দটা পেয়েছিলেন। তো যখন তিনি দেখেন যে শিয়ালগুলো ওনার পেছনে দাঁড়িয়ে আছে, তো তখন তিনি একটু ঘাবড়ে যান এবং শিয়ালগুলো এমন এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে কালাম মাঝের দিকে। কালাম মাঝে আসলেই কি করবে তখন সে বুঝতে পারতেছে না। হালকা চাঁদের আলো ছিল, যে কারণে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছিল। তো তিনি ভাবলেন যে শিয়ালই তো মানুষকে ভয় পায়, চলে যাবে, ওনার পিছু পিছু হয়তো এমনি এমনি আসছিল। তো তিনি একটু ধমক দেন, ধমক দিয়ে ওই শিয়ালগুলোকে সেখান থেকে ভাগানোর চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই শিয়ালগুলো তাদের নিজের জায়গা থেকে কোনোভাবেই নড়ছিল না। ঠিক যেভাবে দাঁড়িয়েছিল ওইভাবেই সেই শিয়ালগুলো দাঁড়িয়ে আছে। কয়টা শিয়াল তিনি গোনেন নাই, শুধু দেখেছেন অনেকগুলো শিয়াল ওনার পেছনে দাঁড়িয়েছিল। তো উনি যখন ধমক দেন বা শিয়ালগুলোকে পালিয়ে যাওয়ার জন্য ঝাড়ি দেন, তখনও কিন্তু শিয়ালগুলো নড়ছিল না। তো এই জিনিসটা দেখে তিনি ঝোপঝাড়ের কাছ থেকে একটা ছোট গাছ আছে, এই গাছের ডালটা তিনি ভেঙে তিনি ওই ডাল দিয়ে দৌড়ানে দেন, এবং ওই ডাল দিয়ে দৌড়ানে দেওয়ার পর শিয়ালগুলো সেখান থেকে চলে যায়। এবং উনি যেটা দেখতে পেয়েছিলেন যে শিয়ালগুলো এমন স্পিডে দৌড় দেয় রাস্তার উল্টো দিকে, যে বেশ অনেকটা যাওয়ার পর শিয়ালগুলো মনে হচ্ছিল যেন হাওয়ায় মিলিয়ে গেছে, তাদের হঠাৎ করেই তারা চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে। কালাম মাঝি এই জিনিসটা স্পষ্টভাবে দেখতে পেয়েছিল। তিনি ওইসব বিষয় নিয়ে পাত্তা দেন নাই, ভাবেন যে শিয়ালগুলো হয়তো ঝোপে ঝাড়ে লুকিয়ে পড়েছে, তিনি খেয়াল করেন নাই। তিনি আবারও হাঁটা শুরু করেন। তবে মনের মধ্যে ওই সময়ই কিছুটা ভয় ঢুকে গিয়েছিল। সে ভয় নাকি কোনোভাবেই ছাড়ছে না। কালাম মাঝি বলতেছিল যে তার নাকি এতটা পরিমাণে ভয় হচ্ছিল, মনে হচ্ছে এই মুহূর্তে নাকি কোনো শিয়াল বা কোনো হিংস্র প্রাণী তার উপর চেপে বসবে বা তাকে আক্রমণ করবে। প্রতি মুহূর্তে ওই শিয়ালগুলো পালানোর পর থেকেই সে যখন হাঁটতেছে সামনের দিকে, তার কাছে এই জিনিসগুলো মনে হচ্ছিল, এই ধারণাটা বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পর কালাম মাঝি তার মা বাবাদের বাড়িতে পৌঁছে যায়। তো সেখানে পৌঁছে দেখে যে তার মা বাবা ঘরেই আছে,
সেখানে যাওয়ার পর তিনি তাদেরকে মাছগুলো দেন এবং তিনি তাদেরকে বলতেছিলেন, আজকে আমি আর বাড়িতে ফিরতে পারবো না, আমার শরীর অনেকটা খারাপ লাগতেছে, তুমি তাদেরকে একটু কল করে আমার ওয়াইফকে কল করে জানিয়ে দাও যে আমার একটু শরীর খারাপ লাগতেছে, আমি আজকে আসতে পারবো না। তো তার বাবা তখন তার কালাম মাঝির ওয়াইফকে ফোন দিয়ে বলে দেয় যে আজকে তার ছেলের শরীর খারাপ লাগতেছে, সে যাইতে পারবে না। তো বলে আচ্ছা ঠিক আছে। তো কালাম মাঝি তখন শুয়ে পড়ে, সরাসরি বেডে বিছানায় শুয়ে পড়ে। তো তার মা বাবা তাকে সাধতেছিল, তাকে বারবার বলতেছিল যে ভাত খা, ভাত খেয়ে তারপর শুয়ে পড়। সে নাকি বলতেছিল না, তার খাওয়ার নাকি কোনো ইচ্ছা নাই, সে ঘুমিয়ে যাবে, এখন তার অনেক ঘুম পাচ্ছে। কালাম মাঝি তখন বিছানায় শোয়া মাত্রই বেশ কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। কালাম মাঝির ঘুম ভাঙে, একটা ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে কালাম মাঝির ঘুম ভাঙে। কালাম মাঝি এই স্বপ্নে যেটা দেখতে পেয়েছিল, সে বিলের পাড়ে বসে আছে, নৌকা তার ভিড়ানো। সে নৌকার মধ্যে সে খেয়াল করতেছিল একটা লাশ রাখা এবং লাশের চারপাশে মাছ ছিটানো, ছোট বড় বিভিন্ন ধরনের মাছ ছিটিয়ে রেখেছে ওই লাশের পাশে। লাশের ফেস কিন্তু সে দেখতে পাচ্ছিল না, কারণ স্বপ্নের মধ্যে তেমন একটা বোঝা যায় না। তবে সে বেশ কিছুক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকার পর সে মানে যেটা ধারণা করতে পারছিল যে এটা তারই লাশ, এবং মনে হচ্ছে যে এটা তার নিজের, কালাম মাঝির নিজের মৃতদেহ সেই নৌকার উপর রাখা, এবং সে পাড়ে বসে আছে। মানে সে পাড়ে বসে নিজের লাশ নৌকার উপরে নিজে দেখতেছে। তো হঠাৎ করে সে যেটা শুনতে পেল, মনে হচ্ছিল যে আওয়াজটা চারপাশ থেকে আসতেছে, কোন দিক থেকে আসতেছে সে সেটা আইডেন্টিফাই করতে পারে নাই। সে মানে স্বপ্নে বুঝতে পারতেছিল যে আওয়াজটা আসতেছে এবং এমন একটা শব্দ আসতেছে যে আমি আমার দলের লোকদেরকে পাঠিয়েছিলাম তোর কাছ থেকে মাছ আনার জন্য, কিন্তু তুই তাদেরকে ভাগিয়ে দিলি, আমাদের মাছ দিলি না। এখন দেখ, তোকে মেরে এইভাবে মাছের স্তূপ তোর চারপাশে সাজিয়ে রাখতে পারবো, আমার কত ক্ষমতা তুই দেখ। এরকম এক ধরনের কথা মানে শুনতে পাচ্ছিল কালাম মাঝি। তো সে ওই লাশটার দিকেই তাকিয়ে আছে, সে কথা শুধু শুনতে পাচ্ছে, চারদিকে তাকানোর মতো তার কোনো ক্ষমতা বা ইচ্ছা নাই। সে সেখানে বসে তার নিজের লাশের দিকে তাকিয়ে আছে। তো এই স্বপ্নটা দেখার পর হঠাৎ করে তার ভয়ে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর সে তো আলাদা একটা রুমে থাকতো, তার মা বাবা থাকতো অন্য আরেকটা রুমে। তো সে অন্য রুমে ঘুমিয়েছিল। তো যে কারণে ঘুম থেকে ওঠার পর তার গলা মুখ একদম শুকিয়ে গিয়েছিল। তো কালাম মাঝি করলেন কি, সে তখন উঠে এক গ্লাস পানি খায়। পানি খাওয়ার পর সে আবারও শুয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার শরীরটা রাতের তুলনায় বেশ অনেকটাই ভালো লাগছিল। স্বপ্নের ব্যাপারে, রাস্তায় আসার সময় সেই শিয়ালগুলোর ব্যাপারে সে কোনো কিছুই তার মা বাবাকে জানায় নাই। তবে সে একটা জিনিসই চিন্তা করতে পারতেছিল যে হঠাৎ করেই কেনই বা শিয়ালগুলো তার পিছু নিয়েছিল, বা এরকম অদ্ভুত জিনিস সে কেন দেখেছে, এবং স্বপ্নের মধ্যেই বা সে কী শুনেছিল এবং সে কী দেখেছে। এটা নিজের লাশ সে দেখেছে নৌকায় রাখা, তার নিজের নৌকায় নিজের লাশ রাখা। এই জিনিসটা সে স্বপ্নে দেখেছে এবং কোনোভাবেই সে মিলাতে পারছে না। কিন্তু এই দুইটা ঘটনা ঘটার পর সে আসলেই মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। তো কালাম মাঝি নিজের বাড়িতে আসে, নিজের ওয়াইফের সাথে সে শেয়ার করবে কি করবে না, এই জিনিসটা নিয়ে সে দ্বিধায় পড়ে যায়। কালাম মাঝি তখন তার সাথে বেশ কয়েকজন মাঝিদের সাথে তিনি আলাপ আলোচনা করেন এবং তিনি তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে বলেন যে গতকাল আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে এবং আমি এরকম একটা জিনিস স্বপ্নে দেখেছি। কালাম মাঝিকে তার সহকর্মীরা একটা কথাই বলে যে এগুলো একদমই স্বাভাবিক ব্যাপার। যারা মাছ ধরে রাত বিরেতে বিলে নদীতে যারা মাছ ধরে, তাদের সাথে বিভিন্ন ধরনের ছোটোখাটো সমস্যা হয়ে থাকে, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কালাম মাঝি বেশ অনেক বছর যাবতে তিনি মাছ ধরছেন, কিন্তু কোনোদিন কোনো প্যারানর্মাল, কোনো অস্বাভাবিক ঘটনা তার সাথে ঘটে নাই, সে কোনো ফেস করে নাই, সম্মুখীন হয় নাই। কিন্তু এই শুক্রবার রাতের বেলা তার সাথে এই ঘটনাটা ঘটেছে। তো মাঝিদের কাছ থেকে কথাবার্তা বলার পর, তাদের সাথে শেয়ার করার পর, তার যেহেতু এই কথা বলে দিয়েছে, তো তিনি আর এই বিষয়টা নিয়ে তেমন একটা মাথা ঘামাননি। কিন্তু তার মাথার মধ্যে এই জিনিসটা বারবার ঘুরপাক খাচ্ছিল। সে নিজের স্বপ্নের মধ্যে সে কি শুনেছে
এবং নিজের লাশের মতো একটা অবয়ব সে দেখেছে তার নৌকায় বাঁধা। এই জিনিসটা আসলে কি? কালাম মাঝি সে 2 দিন যাবৎ মাছ ধরতে যায় না, তার নাকি ভীষণ ভয় করতেছে। তো তার ওয়াইফ যখন তাকে জিজ্ঞাসা করছিল যে তুমি মাছ ধরতে যাও না কেন, তখন কালাম মাঝি বলতেছে যে না, আমার তো ভয় করতেছে, আমি রাতের বেলা বা সন্ধ্যার পর আমি মাছ ধরতে যেতে পারবো না। সে করতো কি, সে তার প্রতিদিনের কাজে ছিল যে সন্ধ্যার পর সে মাছ ধরতে যাবে বা এশারের পর। এরকম রাতের বেলা নাকি ওই বিলের পানিতে ভালো পরিমাণে মাছ পাওয়া যায়। তো সে দিনের বেলা মাছ ধরে চলে আসতো, রাতের বেলা যেত না। তো তার ওয়াইফ যখন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার সাথে, তোমার কোনো সমস্যা হয়েছে কিনা, তো তখন সে বলতে বাধ্য হয় যে হ্যাঁ, আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছিল। তো তার ওয়াইফ নাকি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়েছে যে হ্যাঁ, এইরকম একটা সমস্যা তোমার হয়েছে, তুমি আমার সাথে শেয়ার করছো না এখনো পর্যন্ত। তো তার ওয়াইফ বেশ রাগারাগি করে কালাম মাঝির সাথে। তো একটা পর্যায়ে তার ওয়াইফ তো ওইগুলো বিশ্বাসী, সে বুঝতে পারছিল যে বদ জিনের নজর লাগছে কালাম মাঝির উপর, তার স্বামীর উপর। তখন সে কোনো এক পরিচিত লোকের মাধ্যমে সে কবিরাজের কাছে গিয়েছিল। সেখান থেকে সে কিছু টোটকা নিয়ে আসে। টোটকা নিয়ে এসে সেগুলো নিয়ম অনুযায়ী যে জানতে পারছিল কবিরাজের কাছ থেকে কিভাবে খাওয়াতে হবে, সেই নিয়ম অনুযায়ী রেগুলার তার স্বামীকে খাওয়াতো। তো ওই টোটকাটা, কবিরাজের টোটকাটা খাওয়ানোর পর থেকে আস্তে আস্তে কালাম মাঝির যে ভয়টা, রাতের বেলা সে মাছ ধরতে যাবে না, এইরকম কথা সে ভুলে গিয়েছিল এবং তার ভয়টাও কিছু কেটেছিল। তো যে কারণে আরেকদিন, অর্থাৎ কিছুটা সুস্থ বোধ করার পর, যেদিন বেশ কয়েকদিন গ্যাপের পর যেদিন রাতের বেলা তিনি মাছ ধরতে যাবেন, তো সেদিন তার ওয়াইফ বলে দেন যে কবিরাজ দিয়েছিলেন এই একটা তাবিজ, এই তাবিজটা গলায় ঝোলাই রাখেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। তো তার ওয়াইফ সেই তাবিজটা কালাম মাঝির গলায় ঝুলিয়ে দেয়। তো তারপর কালাম মাঝি চলে যায় সেই বিলের পাশে, এবং বিলের পাশে যাওয়ার পর তার নৌকাটা নির্দিষ্ট একটা জায়গায় বাঁধা থাকে। তো ওখান থেকে সে নৌকাটা নিয়ে একটু গভীরে যায়। একদম পূর্ণিমার আলো ছিল চারপাশে, একদম ফকফকা সুন্দর স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। তো সে যখন বেশ অনেকক্ষণ মাছ ধরাধরি করে বিলের পাড়ে চলে আসে, তো হঠাৎ করে সেই বিলের মাঝখান থেকে যখন বেশ কিছু মাছ নিয়ে সে বিলের পাড়ে আসতেছিল, সে দূর থেকে দেখতে পাচ্ছে যে যেই জায়গাটায় সে নৌকাটা পাড়ে আনবে, যেই জায়গা বরাবর, সেই জায়গায় পাড়ের মধ্যে সে দেখতে পাচ্ছে বেশ কতজন মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, এবং তাদের পরনে ছিল সাদা এবং কালো রঙের কাপড়। তো সে কাছাকাছি যখন আসে দেখতে পাচ্ছিল যে সবাই পরনে ছিল প্রায় টুপি, পাঞ্জাবি, এরকম কালো বা সাদা রঙের মিক্স করা ছিল। তো তাদেরকে যখন সে দেখতে পাচ্ছিল দূর থেকে, সে একটু চিন্তিত হয়ে পড়ে যে এত মানুষ এখানে কেন আসছে এত রাতের বেলা তারা, এবং তাদের কাছে একটা বাক্স দেখা যাচ্ছে, কফিনের মতো একটা বাক্স দেখা যাচ্ছে, লাশবাহী কফিন যেরকম থাকে এরকম একটা বাক্স তাদের পাশে রাখা, এবং তারা দাঁড়িয়ে আছে। কেউ কফিনের বরাবর মুখ করে দাঁড়িয়ে আছে, কেউ বিলের বরাবর মুখ করে দাঁড়িয়ে আছে। তো কালাম মাঝি যখন এই জিনিসটা দেখতে পায়, সে একটু চিন্তা করে, বাট সে কিন্তু নৌকাটা সামনের দিকে এগিয়ে নিচ্ছিল, এবং এগোতে এগোতে সে এক পর্যায়ে বিলের পাড়ে পৌঁছে যায়। তো সেখানে পৌঁছে কালাম মাঝি নামে এবং তাদের কাছে যায়। ওইখান থেকে একজন তাকে ইশারা করে এদিকে আসার জন্য, হাত দিয়ে, কোনো কথা বলে না। তো কালাম মাঝি তাদের ইশারায় তিনি সেখানে যান। তো যাওয়ার পর তিনি দেখেন যে একদম মানুষজন সেখানে আছে এবং সে কফিন। তো এর মধ্য থেকে একজন লোক তাকে বলতেছে যে আমাদের সাথে একটা লাশ আছে, এই লাশটাকে বিলের ওই পারে নিতে হবে। তো আমাদের কাছে এখন কোনো গাড়ি নেই, যানবাহন নেই, আপনি যদি একটু কষ্ট করে আপনার নৌকা দিয়ে একদম বিল বরাবর কোনাকুনি যদি ওই পারে দিয়ে আসতেন, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছানো যেত, কারণ একটু পরেই জানাজার নামাজের সময় হয়ে যাবে, এই লাশের জানাজা দিতে হবে। এখন যেহেতু সময় কম, আপনাকে একটু কষ্ট করে দিয়ে আসতে হবে, কারণ আমরা কোনো গাড়ি পাচ্ছি না, বিলের পাড় দিয়ে রাস্তা দিয়ে ঘুরে যেতে অনেকটা সময় লাগবে। তো কালাম মাঝি প্রথমে রাজি হয় নাই, সে বুঝতে পারতেছে না, এবং তার মনে হচ্ছিল সে কেমন একটা ঘোরের মধ্যে পড়ে গিয়েছে। মানে এই যে ঘটনাটা ঘটেছিল সম্পূর্ণটা নাকি তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। আসলে বাস্তব, লাইফ এবং স্বপ্ন
সে তফাৎ করতে পারছিল না। স্বপ্নের মধ্যে মানুষ যেটাই সামনে পায়, যেই অবস্থায় চলতে থাকে সেই অবস্থায় সে কাজ করতে থাকে বা এরকমভাবে করতে থাকে। তো এরকম একটা সিচুয়েশনে কালাম মাঝি পড়ে গিয়েছিল। কালাম মাঝি নাও করতে পারতেছিল না এবং তার মনও বলছিল যে এই কাজটা তুই করিস না। তো এক পর্যায়ে ওই লোকগুলো কফিন থেকে একটা কাফনে মোড়ানো লাশ তার নৌকায় তুলে দেয় এবং তুলে দিয়ে বলে যে আমরা আপনার সাথে কেউ যেতে পারবো না, আপনি কোনাকুনি একটা জায়গা বলে দেন। তো কালাম মাঝি তো সবসময় মাছ ধরেন, বিলের পার সবই তিনি চিনেন ভালোভাবে। তারা তখন বলে দেয় যে বিলের অমুক জায়গায় আপনি লাশটি নিয়ে যাবেন, আমরা সেখানে বা আমাদের কিছু আত্মীয় সেখানে থাকবে, তো তাদের কাছে আপনি লাশটা দিয়ে দিবেন, ওখান থেকে আপনাকে টাকা দিয়ে দিবে যত টাকা আপনার পারিশ্রমিক। তো তখন যখন ওই লাশটাকে, কাফনে মোড়ানো লাশটাকে তখন তুলে দেয় কালাম মাঝির নৌকায়। কালাম মাঝি তাদের কাছ থেকে বিদায় নিয়ে সে নৌকা বাইতে শুরু করে। বিলের এই পার থেকে যেই অংশটুকুর নাম তারা বলে দিয়েছে ওই পারে বিলের, তো সেই জায়গাটুকু যেতে কমপক্ষে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। বিল যেহেতু এত বেশি একটা বড় না, তো মোটামুটি বিলের মাছ বরাবর আসলে ওই পাড়টা রাতের বেলা যেহেতু পূর্ণিমার চাঁদ আছে, চাঁদের আলোয় মাছ বরাবর আসলে ওই পাড়টা দেখা যাওয়ার কথা। কালাম মাঝি নৌকা চালাচ্ছে, তার নৌকায় লাশ, কিন্তু সে ভয় পাচ্ছে না। সে কিন্তু আসলেই মাঝে মাঝে ভয় পায়, কিন্তু এইরকম পরিস্থিতিতে সে যে পড়বে সে জীবনে এটা কল্পনা করতে পারেনি। তো নৌকায় যখন লাশটা তুলে দেওয়া হয়, সে যখন ওই লোকেদের কাছে ছিল, তার কাছে মনে হচ্ছিল সে যে একটা ঘোরের মধ্যে আছে। কিন্তু নৌকায় লাশ তুলে দেওয়ার পর সে যখন প্রায় বিলের মাঝামাঝি অংশটুকুতে চলে আসে, একটু তিনি আস্তে আস্তেই নৌকা চালাচ্ছিলেন, তখন ওনার মধ্যে আসল ভয়টা শুরু হয়। তখন ওনার মধ্যে বারবার একটা জিনিস মনে হচ্ছে যে একটা নৌকা বিলের মাঝখানে শুধু পানি আর পানি, চারপাশে কোনো শক্ত মাটি নেই যে নেমে সে দৌড় দিতে পারবে, সে হাঁটতে পারবে। তার কাছে মনে হচ্ছিল নৌকায়, এই বিলের মাঝখানে সেই একটা মাত্র নৌকা, সেই নৌকায় দুইটা মাত্র দেহ, একটা দেহতে প্রাণ আছে আর একটা দেহতে প্রাণ নাই। কালাম মাঝির মধ্যে, তার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় এবং তার কেন যেন মনে হচ্ছিল এই মাত্রই হয়তো এই লাশটা জেগে উঠবে এবং তাকে আক্রমণ করবে। এই জিনিসটা বারবার তার ভেতরে ভয় কাজ করছিল এবং কালাম মাঝি যেটা বলেছিল যে ওই সময়টাতে সে যে দাঁড় বাইছে, তার হাত পা এত ভয়ে এত পরিমাণ জোরে কাঁপাকাঁপি শুরু করে যে সে ভালোভাবে দাঁড় বাইতে পারতেছে না। কালাম মাঝি তখন ভয়ানক একটা বিপদের মধ্যে পড়ে যায়। তখন চারপাশটা মনে হচ্ছিল যে কালো মেঘে ঢেকে যাচ্ছে। কালাম মাঝি দেখতে পাচ্ছিল যে চাঁদের আলো আস্তে আস্তে কমে আসতেছে এবং কালো মেঘের বড় স্তূপের কারণে হয়তো সেই মেঘ ঢাকা পড়ে যাবে, সেই মেঘে চাঁদ ঢাকা পড়ে যাচ্ছে। তো তখন কালাম মাঝি আসলেই ভয় পায় এবং সে চারপাশে তাকাতে থাকে এবং মাঝ বরাবর এসে হালকা চাঁদের আলো থাকা সত্ত্বেও সে ওই পার দেখতে পাচ্ছিল, যেই পারে সে নৌকা ভিড়াবে, কিন্তু সেখানে কোনো মানুষজন নাই। হয়তো 4-5 মিনিট নৌকা চালালে সে ওই পারে পৌঁছে যাবে, এমন এই সময়টাতে সে নৌকা চালাচ্ছে, একটু জোরে চালানোর চেষ্টা করতেছে, তার আর ভালো লাগতেছে না। ঠিক সেই মুহূর্তে এত জোরে বাতাস বইতে শুরু করে, মনে হচ্ছিল এই মাত্রই ঝড় শুরু হয়েছে। এত জোরে বাতাস বইতেছে, পানির ঢেউ বারবার আছড়ে পড়তেছিল নৌকার উপর, এবং সেই নৌকার উপর পানির ঢেউ আছড়ে পড়ার কারণে কালাম মাঝির শরীর তো ভিজে গিয়েছে, সাথে ওই লাশ যে কালাম মাঝির নৌকায় রাখা ছিল সেই লাশের কাফনের কাপড়টুকু ভিজে একাকার, এবং কাফনের কাপড়টুকু ভিজে লাশের শরীরের সাথে এমনভাবে লেগে গিয়েছে খুবই স্পষ্টভাবে তার বডির সম্পূর্ণ অংশটুকু বোঝা যাচ্ছিল। কালাম মাঝি তখন একটাই তার লক্ষ্য যে সে যত দ্রুত পারে বিলের ওই পারে লাশ নিয়ে পৌঁছে গেলেই সে বাঁচবে। এত জোরে বাতাস বইছে, সে কোনোভাবেই নৌকার হাল সে ধরে রাখতে পারতেছে না, সে নৌকাকে সামলাতে পারতেছে না। এত বড় বড় ঢেউ, নৌকা বারবার দুলতেছে, এই পাশ থেকে ও পাশ হচ্ছে। তো একটা পর্যায়ে এত জোরে বাতাস বইছিল ঝড়ের বেগে যে তার নৌকাটা সেই
বিলের পানির বাতাসের জোরে ঢেউয়ের ধাক্কায়, বিলের পানির ধাক্কায় তার নৌকাটা উল্টে যায় এবং কালাম মাঝি সজোরে আছড়ে পড়ে বিলের পানিতে। কালাম মাঝি সাঁতরাচ্ছে চারপাশে, সে দেখছে এবং দেখতেছে ওই কাফনে মোড়ানো লাশটা ভেসে আছে পানিতে। সে লাশের চিন্তা বাদ দিয়ে দেয়। তার একটাই চিন্তা এখন, সে সাঁতরিয়ে যত দ্রুত পারে সে ওই পারে পৌঁছাতে হবে তাকে, কারণ তার মনে হচ্ছে না তার সে আর বাঁচতে পারবে না, তাকে এখনই কেউ পানির নিচে হয়তো টেনে নিয়ে চলে যাবে, বা এই লাশ তাকে আক্রমণ করবে, এই লাশের শরীরে প্রাণ ফিরে আসবে। এই জিনিসটা তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। তো কালাম মাঝি তখন তিনি সাঁতরাচ্ছেন খুব জোরে জোরে এবং দেখতে পাচ্ছেন লাশটা সমান তালে তার সামনে ভেসে যাচ্ছে, অর্থাৎ সে যতটুকু সাঁতরে সামনে যাচ্ছে মনে হচ্ছে ওই লাশটুকু সেম ভাবে তার 5-6 হাত সামনে ভেসে আছে। কালাম মাঝি থমকে দাঁড়ায়, সাঁতরানো বন্ধ করে সে এক জায়গায় ভেসে থাকে এবং তখনও কিন্তু জোরে জোরে বাতাস বইছিল। ঠিক সেই মুহূর্তে কালাম মাঝি যেটা দেখতে পায় বিশাল বড় ডানাওয়ালা কিছু একটা প্রাণী, সেই উড়াল দিয়ে বাজ পাখির মতো, যেরকম বাজ পাখি পানিতে থাকা মাছ শিকার করে, তার 2 পা দিয়ে ধারালো নখ দিয়ে সে যেভাবে মাছকে ধরে নিয়ে উড়াল দিয়ে চলে যায়, ঠিক সেই গতিতে কিছু একটা বিশাল বড় ডানাওয়ালা কিছু একটা উড়ে এসে সেই লাশটাকে ছু মেরে নিয়ে আকাশে উড়ে চলে যায়। কয়েক মুহূর্তের জন্য কালাম মাঝি এই জিনিসটা দেখেছিল মাত্র এক ঝলক সে ওই সত্তাটিকে দেখেছিল। বিশাল বড় ডানা, তার পুরো শরীর লাল আলোর আভায় জড়িয়ে আছে এবং লাল আলোর একটা বিকিরণ তার পুরো শরীর থেকে বিকৃত হচ্ছিল, ছড়াচ্ছিল তার শরীর থেকে, এবং বিশাল বড় ডানা, কারণ তখনও চারপাশ কিন্তু তার কাছে মোটামুটি দেখা যায়, মানে সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। তো এই জিনিসটা যখন দেখে মুহূর্তের মধ্যেই সে দেখতে পায় ওই ডানাওয়ালা সত্তাটা সেই লাশটাকে ছো মেরে নিয়ে আকাশে উড়ে সে আস্তে আস্তে সে চলে যায় এবং আস্তে আস্তে সে কালাম মাঝির দৃষ্টিসীমার বাইরে চলে যায়। কালাম মাঝি এই জিনিসটা আর সহ্য করতে পারে না, সে সাঁতরাতে সে এত জোরে সাঁতরানো শুরু করে, তার কাছে মনে হচ্ছিল সে খুবই দ্রুত বেগে, সে জীবনে কোনোদিন এত দ্রুত বেগে সাঁতরায় নাই। সে সাঁতরে ওই বিলের পাড়ে এক পর্যায়ে সে পৌঁছে যায় এবং বিলের পাড়ে যখন সে পৌঁছায় তখন সে আর নিজের সেন্স ধরে রাখতে পারে নাই। হঠাৎ করে তার মাথা ঘুরে যায় এবং সে সেখানেই পড়ে যায়। কালাম মাঝির যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় সে তার নিজের বাড়িতে বিছানায় শুয়ে আছে। তো তার জ্ঞান যখন ফিরে, সে যখন একদম সজ্ঞানে চারদিক স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, সে তখন সেখান থেকে উঠে বসে এবং সে দেখতে পায় তার বাবা মা এবং তার ওয়াইফ তার পাশে বসে আছে, তার সন্তানরা তার পাশে বসে আছে। সে তখন ঘাবড়ে যায় তাদেরকে দেখে এবং সে অজ্ঞান হওয়ার আগে, জ্ঞান হারানোর আগে মুহূর্তে যে ঘটনাগুলো তার সাথে ঘটেছে সেগুলো নিয়ে সে চিন্তিত হয়ে যায়। তখন সে তার বাবা মাকে বলতে থাকে যে আমি তো বিলের পাড়ে অজ্ঞান হয়েছিলাম, আমাকে এখানে কে নিয়ে আসছে। তখন তারা বলতেছিল যে তাদের সাথে যে মাঝিরা আছে মাছ ধরতে তারা রাতের বেলা ওইদিকে মাঝে মাঝে টহল দেয়, মাঝে মাঝে হাঁটাহাঁটি করে। তো ওদের মধ্য থেকে বেশ কয়েকজন তাকে দেখতে পায় বিলের পাড়ে এবং ওই পাড়ে। তো তারা নাকি মানে অন্য পাড়ের, তো তাকে চিনতো আগে থেকে, তো যে কারণে তারা চিনে তাকে পরবর্তীতে রাস্তা দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে, গাড়ি দিয়ে একটা সিএনজিতে করে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায় তারা। তো এই অবস্থায় দেখে তো আস্তে আস্তে নাকি ওই যে তাদের গ্রামের বাজারের পল্লী চিকিৎসক একজনকে আনা হয়েছিল। তো তিনি এসে কিছু মেডিসিন দেওয়ার পর তার নাকি ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। তো সকালেই কিন্তু তার জ্ঞান ফিরেছিল, তার মনে যেটা হয়েছিল সে ঘুম থেকে উঠেছে, এরকমটা তার ফিল হয়েছিল যে ওই ঘটনাটা ওইখানে সে সাঁতরাচ্ছিল, এরপর আর তার কিছু মনে নাই। তার মনে হচ্ছিল সে সেখানে ঘুমিয়ে পড়েছিল, এরপর নিজের বাড়িতে সকালবেলা তার ঘুম ভাঙে। তো এই জিনিসটা সে বলতেছিল বারবার। তখন তার মা বাবা তার কাছে জিজ্ঞাসা করে যে কী হয়েছিল, তুই অজ্ঞান হইলি কেমনে, তাকে বারবার জিজ্ঞাসা করতেছিল। কালাম মাঝি বলতেছে আমি এখন কিছু বলতে পারবো না, আমার শরীর খুবই খারাপ লাগতেছে, দুর্বল লাগতেছে, আমি সব কিছু পরে বলবো। তো এইভাবে বেশ অনেক দিন যাবৎ কালাম মাঝির শরীর
অসুস্থ থাকে, সে অসুস্থ থাকে, তার শরীর ঠিক থাকে না, মানে প্রায় সময় দেখা যেত তার শরীরে জ্বর আসতো, ছেড়ে ছেড়ে জ্বর আসতো। তো যে কারণে ডাক্তারের পল্লী চিকিৎসকের কাছ থেকে মেডিসিন খাওয়ার পরেও তার জ্বর কমছিল না। তো পরবর্তীতে ওই কালাম মাঝির যে ওয়াইফ, তিনি যে কবিরাজের কাছ থেকে আগে টুটকা এনেছিলেন, ওই কবিরাজের কাছে গিয়ে তিনি বলেন যে আমার স্বামী তো এইভাবে অসুস্থ, সে মাছ ধরতে গিয়ে বিলের পাড়ে অজ্ঞান হয়ে গেছিল, পরে তারে নিয়ে আসছে। তো কবিরাজ কিছুটা আন্দাজ করতে পারছিল, সে কিছু বলে নাই, সে কোনো বিষয় সম্পর্কে সে বলে নাই কালাম মাঝির ওয়াইফকে। সে শুধু বলে যে ঠিক আছে, আমি কিছু মেডিসিন দিয়ে ওষুধ দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে তুমি দাও। তার কালাম মাঝিকে খাও, বা কালাম মাঝির শরীরে যে তাবিজগুলো আছে সেগুলো বেঁধে দাও। তো পরবর্তীতে সে টোটকা আবারও ওই কবিরাজের কাছ থেকে আনার পর সেগুলোর মাধ্যমে আস্তে আস্তে কালাম মাঝির শরীর প্রায় 2 দিনের মধ্যেই পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। পরবর্তীতে কালাম মাঝি এই ঘটনার ব্যাপারে তার পরিবারের সকল সদস্যদের সাথে সে বলে যে হঠাৎ করে পানিতে ভেসে থাকা সেই লাশের ব্যাপারে সে বলে। পরিবারের কোনো সদস্য তার কথা বিশ্বাস করতে পারছিল না যে এটা কীভাবে সম্ভব, কিন্তু তার ওয়াইফ ঠিকই বিশ্বাস করতে পারতেছিল। ওই যে সে আগেই টের পেয়েছিল, আগেই সে বুঝতে পারছিল যে তার স্বামীর উপর বদজিনের নজর লাগছে। সেটা বুঝতে পারছিল যে কারণে সে তার স্বামীর সম্পূর্ণ কথাগুলো সে মেনে নেয়, এবং সে বারবার শুকরিয়া জানাচ্ছিল আল্লাহর কাছে যে তার স্বামীকে আল্লাহ বাঁচায় ফিরেছে। কত বড় একটা ভয়ানক পরিস্থিতিতে তার স্বামী পড়েছিল, হয়তো প্রাণ চলে যেতে পারত, ওই বদজিনেরা হয়তো তাকে মেরে ফেলতে পারত, কিন্তু আল্লাহ সাথে থাকার কারণে হয়তো সে বেঁচে গিয়েছে। সে বলতেছিল সে যখন পানিতে ভাসমান অবস্থায় ছিল, সে তখন বলছিল যে একটা গরম বাতাসের ধাক্কা তার শরীরে লাগে। তো এরপরেই নাকি সে এই সত্তাটাকে দেখতে পেয়েছিল যে এরা বাজ পাখির মতো ছু মেরে নিয়ে যায়, সেই লাশটাকে নিয়ে আকাশে উড়ে যায়। সে আজও পর্যন্ত সেই ব্যাখ্যাটা সে কোনোভাবেই বুঝতে পারে না। সে কাউকে অবশ্য বলে নাই, কোনো হুজুর বা ইমাম সাহেবের সাথেও সে কথাবার্তা এই বিষয়ে বলে নাই। বললে হয়তো জানতে পারতো, ওই কবিরাজের কাছে গেলে হয়তো সে জানতে পারতো, কিন্তু কবিরাজের কাছে কালাম মাঝি যায় নাই। সে ভাবে যে আল্লাহ তাকে বাঁচিয়েছে, এটাই বড়। সে বলে যে রাতের বেলা আর সে কখনোই যাবে না, সে রাতের বেলা কখনোই সে মাছ নিয়ে বাইরেও বের হবে না, এমনকি মাছ ধরতেও সে যাবে না। যা কাজ সে দিনের বেলা সেরে রাতের বেলা সন্ধ্যার আগেই সে বাড়িতে চলে আসবে। তো এরকম একটা রুটিন সে প্রতিনিয়ত এখনো পর্যন্ত সে পালন করে আসছে। তো এটাই ছিল ওই কালাম মাঝির বাস্তব অভিজ্ঞতার কথা। সে অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য কালাম মাঝি আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি যে আপনার সংগ্রহে থাকা আরও ঘটনা আপনার কাছ থেকে আমরা পাবো। তো কালাম মাঝির এই ঘটনাটা কেমন লেগেছে জানাবেন। তো চলে যাচ্ছি আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব এটি সিলেটের শমশেরনগরের একটি ঘটনা। তো এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন সে হচ্ছে আমার এক বন্ধু। সে সিলেট থেকে সে ঘটনাটি লিখে আমার কাছে পাঠিয়েছে। তো ঘটনাটি শুরু করছি ওনার গ্রামের, শমশেরনগরের যে গ্রামে সে থাকতো, সেই গ্রামে একটা পাগল কিসিমের লোক ছিল। সে পাগল কিসিমের লোকটা কোনোভাবে তার এক আত্মীয় হয়। তো ওই লোকটা তার দুঃসম্পর্কে আত্মীয়। তো সে পাগল লোকটা হঠাৎ করে সে মারা যায়, এবং তার মারা যাওয়াটা খুবই রহস্যজনক ছিল। তো যে কারণে ঘটনাটা আস্তে আস্তে সবার সামনে প্রকাশ হয়। তো ঘটনাটার মূল কিন্তু যেটা যখন থেকে শুরু হয়েছিল ঘটনাটা, সমস্ত ব্যাপারে কিন্তু ওই পাগল যে লোকটা ছিল, মানে এত বেশি পাগল ছিল না, মোটামুটি মানে হাফ মেন্টাল যাকে বলে, এরকম একটা লোক। সে কিন্তু প্রথম থেকে ঘটনার শুরু থেকে তার সাথে যা যা ঘটেছে সব কিছু কিন্তু সে শেয়ার করেছিল তার আপন বড় চাচার সাথে। তো আপন বড় চাচা আবার ওই যে আমার বন্ধু, সেই বন্ধুর এক পরিচিত আত্মীয় হয়। তো ওনার মাধ্যমেই সে মূল ঘটনাটা জানতে পেরেছে। তো ঘটনাটা যেখান থেকে শুরু হয়েছিল, ওই পাগল লোকটার নাম ছিল হাশেম। সে তো শমশেরনগরের কিছু পাহাড়ি এলাকা আছে, কিছু ওই পাহাড়ি এলাকায় পাহাড়ের উপর থেকে তার একটা মাত্র কাজ ছিল, পাহাড়ের উপর থেকে বিভিন্ন গাছের ডাল বা শুকনো লাকড়ি সংগ্রহ করে সেই লাকড়িগুলো
এনে সে বাজারে বিক্রি করত। বিভিন্ন তাদের গ্রামের বাজারে বা আশেপাশে গ্রামের বিভিন্ন বাজারে সে বিক্রি করতো সেই লাকড়িগুলো। তো হাশেম প্রতিদিন সে পাহাড়ে যেত, গিয়ে সে লাকড়ি জোগাড় করে এনে শুকনো ডালপালা গাছের এগুলো এনে তারপরে বাড়িতে এনে সে সাইজ মতো টুকরা টুকরা করে কাটতো, কেটে তারপর সে বিভিন্ন বাজারে ওই লাকড়িগুলো সে বিক্রি করত। তো একটা দিন সে গিয়েছিল ওই পাহাড়ে লাকড়ির খোঁজে। তো একদিন নাকি সে একটা তেঁতুল গাছ পায় পাহাড়ের উপরে, বিশাল বড় সাইজের তেঁতুল গাছ, এবং পাকা পাকা তেঁতুল সে গাছে ঝুলে আছে। এবং তেঁতুল গাছের একটা ডালে সে মৌমাছির চাক পায়, যেখানে মৌমাছি বিশাল বড় একটা চাক, এবং সে চাকে অনেকটা মধু। সে লোভে পড়ে যায় এবং সে ভাবে যে ওই মৌমাছির চাকটা যদি সে কেটে বিক্রি করতে পারে তাহলে তো সে অনেক ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবে। তো সে ভাবে যে বেশ আরও কয়েকদিন পর কিছু প্রস্তুতি নিয়ে, সরঞ্জাম নিয়ে সে আসবে, এসে তারপর ওই মৌমাছির চাকটা সে কেটে নিয়ে যাবে। তো এর আগে সে গাছে বিভিন্ন তেঁতুল যে দেখতে পেয়েছিল, সেই তেঁতুলের উপর তার একটা লোভ জন্মে যায়, এবং সে ভাবে যে ওই গাছের তেঁতুল যদি সে পারতে পারে, তেঁতুলও তো সে বিক্রি করতে পারবে এবং নিজের ঘরে খাবারের জন্য সে নিয়ে যেতে পারবে। তো সে আশেপাশে ছোট মাটির টুকরা দিয়ে সে ঢিল ছুটতে থাকে ওই তেঁতুল গাছের উপরে। তো তেঁতুল গাছের উপরে যখন সে জোরে জোরে ঢিল ছুটতে থাকে, তখন ওই বেশ কয়েকটা ছোট ছোট পাকনা বা মরা তেঁতুল নিচে পড়ে। তো নিচে পড়ার পর সেগুলো সে সংগ্রহ করে, কিন্তু কোনোভাবেই ওই যে বড় বড় তেঁতুলগুলো কোনোভাবেই নিচে পড়ছিল না। সে আবারও জোরে জোরে সে ঢিল ছুটতে থাকে ওই তেঁতুল গাছের উপরে। তো একটা পর্যায়ে কোনোভাবেই যখন তেঁতুল পড়ছিল না, তখন সে হাফ মেন্টাল, সে পাগল হাশেম, সে ভাবছিল সে তখন গাছে উঠবে। সে গাছ বেয়ে উঠে একটা বড় লস্কি, যেটাকে গ্রাম্য ভাষায় বলে থাকে যে অনেকগুলো তেঁতুলের একটা ঝাঁক, ডালের মধ্যে অনেকগুলো, ছোট একটা ডালের মধ্যে অনেকগুলো তেঁতুল থাকে না, এরকম একটা সে দেখতে পায়, এবং সে বুঝতে পারে যে ওই ডালে উঠলে সে ওই তেঁতুলের ঝাঁকিটা সে হাতে নিয়ে নেমে আসতে পারবে। তখন সে করে কি, সে বেয়ে বেয়ে উঠে যায়। সে উঠে যায় সেই তেঁতুল গাছের ডালে। উঠে সে যেই মুহূর্তে ওই ডালটা ধরে টান দিলেই সেই তেঁতুলগুলো তার হাতে চলে আসবে, সেই মুহূর্তে ঠাস করে সে নিচে পড়ে যায়। নিচে পড়ে সে কোমরে অনেকটা ব্যথা পায়। তো এতটা বেশি উঁচুতে ছিল না যে উঁচুতে সে উঠেছিল, তো যে কারণে ব্যথাটা সে এত বেশি পরিমাণে পায় নাই। সে ওই ব্যথা নিয়েই হালকা হাঁটতে হাঁটতে সে বাড়িতে চলে আসে। তো তার যে বড় চাচা ছিল, সেই চাচা তখন তাকে জিজ্ঞাসা করে যে তুই কই গেছিলি, তুই লাকড়ি আনতে তো এত সময় লাগার কথা না, আজকে লাকড়ি কই। তো তার বড় চাচা যখন তাকে জিজ্ঞাসা করে, তখন সে এরকম বলে যে আমি একটা তেঁতুল গাছ দেখেছি, ওই তেঁতুল গাছ থেকে আমি তেঁতুল পাড়ার জন্য আমি গেছিলাম, গাছে উঠছিলাম, কিন্তু আমি তেঁতুল পারতে পারি নাই, উল্টো আমি পরে আমার কোমরে আমি ব্যথা পাইছি। তো তার বড় চাচা নাকি বারবার তাকে শাসাতে থাকে, তুই কেন উঠলি, তুই কেন গেলি, তোর কাজ হচ্ছে লাকড়ি সংগ্রহ করা, তুই লাকড়ি সংগ্রহ করে আনবি, তুই তেঁতুল গাছে কেন উঠলি। তো বারবার নাকি তাকে ধমকাতে থাকে। তো সে হাশেম তখন এইসব বিষয় সে মাথায় নেয় না, সে বের হয়ে যায়। সে যেভাবে গেছিল, যেভাবে সে গাছ দেখেছিল, মৌমাছির চাকের কথা, সে মধুর চাকের কথা কিন্তু সে তার চাচাকে জানায়নি। সে অনেক চালাক হয়ে গেছিল। সে ভাবছে তার চাচাকে যদি এই বিষয়ে সে জানায়, তাহলে হয়তো তার চাচা ওই মধুর চাকটা সে নিজে কেটে নিয়ে চলে আসবে আর সে পাবে না। তো হাশেম এই বিষয়ে তার চাচাকে জানায় নাই। পরের দিন শুধুমাত্র সে তেঁতুল গাছে ওঠার যে ব্যাপারটা, এই বিষয়টা সে জানিয়েছিল। তো পরের দিন সে আবারও যায় ওই তেঁতুল গাছের পাশে। আরেকটা জিনিস বলে রাখা ভালো, তেঁতুল গাছের কাছাকাছি একটা পুরনো মণ্ডপ টাইপের ছিল। মণ্ডপ টাইপ বলতে হিন্দুদের মণ্ডপের পাশে বা একটা চোকা আকৃতির একটা কিছু থাকে না, পাকা, ওই পিলার এর ওইরকম একটা দুইটা ছিল, দুইটা ছিল। হাশেম যেটা বলেছিল তার চাচাকে, দুইটা ছিল। ওই দুইটা কিন্তু তেঁতুল গাছের কাছাকাছি একটু দূরে এই দুইটা জিনিস রাখা ছিল। নিচে মোটা, উপরে চিকন, দুইটা একটু বড় বড় পাকা স্তম্ভ সেখানে ছিল। তো সে যখন পুনরায় ওই তেঁতুল গাছের কাছে যায়,
সে আবারও ঢিল ছুটতে থাকে। সে কিন্তু এবার উঠবে না, সে কোনোভাবেই উঠতে চাচ্ছিল না গাছে যে সে উঠে যে তেঁতুল পারবে। সে কিছু বড় বড় ডাল সংগ্রহ করে শক্ত, ওই ডালগুলো দিয়ে সে ঢিল ছুটতে থাকে। তো ঢিল ছোড়ার একটা পর্যায়ে সে দেখতে পায়, সে স্পষ্টভাবেই দেখতে পায় হাশেম যে ওই স্তম্ভ যে মণ্ডপের মতো ছিল চিকন, ওই মণ্ডপের পেছন থেকে একটা লোক বের হয়ে আসে এবং লোকটা দেখতে অনেকটা ময়লা কাপড় পরা, মুখ একদম ক্লিন শেপ করলে যেরকম হয় এরকম একরকম বৃদ্ধ একটা লোক, কুঁজো হয়ে আছে, হাতে একটা লাঠি। সে ওই মণ্ডপের পেছন থেকে বের হয়ে আসে। হঠাৎ করেই হাশেম দেখতে পায় এবং ওই লোকটা তাকে বলে যে এই তুই তেঁতুল গাছে কেন ঝিল ছুটতেছিস, তুই এখান থেকে চলে যা, নাহলে তোর অনেক ক্ষতি হবে। তো এই কথা নাকি ওই লোকটা হাশেমকে বলতেছিল। হাশেম তো পাগল মানুষ, সে বলতেছে না, আমি এখান থেকে যাব না, আমি এই তেঁতুলগুলো সেখান থেকে নিয়ে যাব আমি। তো ওই লোক বলতেছে যে এই তেঁতুল গাছে যদি আরেকটা ঢিল ছুড়িস তাহলে তুই বেঁচে ফিরতে পারবি না তোর বাড়িতে, এইভাবে নাকি ওই লোকটা বলতেছিল। তো ওই মুহূর্তে হাশেম একটু ভয় পেয়ে যায় এবং সে বলে যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। তো এই কথা বলে সে যখন হাঁটা শুরু করবে তখন দেখে যে ওই লোকটা এমন এক দৃষ্টি নিয়ে হাশেমের দিকে তাকিয়ে আছে, সে একটু ভয় পেয়ে যায় হাশেম এবং সে দ্রুত বেগে সেখান থেকে চলে আসে। ওই লোকটার দিকে আর সে তাকায় নাই। বাড়িতে আসার পর একইভাবে সে তার চাচাকে ওই বিষয়টা সে জানায়। তার চাচা এই জিনিসটাও শোনার পর তার চাচা একটু চিন্তিত হয়ে যান যে কে এই লোক, কেন বা ওই লোক ওই পাহাড়ে কি করতেছে একা একা, বা কেন বা তাকে এইভাবে ভয় দেখিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিল কে। তার চাচা, হাশেমের চাচা, তখন এই বিষয়টি নিয়ে একটু ভাবতে থাকেন। হাশেমের চাচা বলেন যে ঠিক আছে, আজকে আর যাওয়ার দরকার নেই, আমি কাল তোর সাথে যাব এবং গিয়ে দেখব ওইখানে কি। তখন কিন্তু মধুর চাকের বিষয়ে সে হাশেম তখন তার চাচাকে জানিয়ে দেয় যে ওখানে একটা মধুর চাক আছে, আমরা যদি আনতে পারি তাহলে আমাদের জন্য অনেক লাভবান হবে। পরের দিন হাশেম এবং তার চাচা দুজনেই ওই পাহাড়ে যায়। পাহাড়ে গিয়ে তারা ঠিক, হাশেম তো চিনে সে কোথায় গিয়েছিল, ওই তেঁতুল গাছের কাছাকাছি যে মণ্ডপ ছিল ছোট ছোট দুইটা, ওই মণ্ডপের আশপাশটাও ঘুরে আসে এবং হাশেম বলে যে এই মণ্ডপের পেছন থেকে একটা লোক বের হয়ে আসছিল, বুড়ো টাইপের, সে আমাকে ধমকাচ্ছিল আমি যেন তেঁতুল গাছে ঢিল না ছুড়ি। তো ওইখান থেকে ঘুরে এসে দেখে যে কেউ নাই, একদম খালি, কিন্তু মধুর চাকটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে তেঁতুল গাছের এক ডালে ঝুলে আছে। তো হাশেমের চাচা তখন ভাবে যে আজকে তো আমরা প্রস্তুতি নিয়ে আসি নাই, আগামীকাল বা পরের দিন আমরা কয়েকজন লোক নিয়ে আসবো যারা মধু সংগ্রহ করতে পারে, তাদেরকে এনে এই মধুর চাকটা আমরা কেটে নিয়ে যাব, এটা আমাদের জন্য লাভজনক হবে। তো হাশেমও বেশ খুশি। তো ওই দিন তারা চলে আসে, কিন্তু ওই দিন কিন্তু তারা কিছু টের পায় নাই, কিছু জানে নাই। এর পরের দিন তারা যায় নাই, একদিন গ্যাপ দিয়ে পরের দিন তারা দুইজন লোক নিয়ে যারা মৌমাছির চাক কাটে, হাশেমের চাচা তাদের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে টাকা পয়সার ব্যাপারেও ফাইনাল করে তাদেরকে নিয়ে তিনি চলে আসেন সেই পাহাড়ের সেই তেঁতুল গাছের গোড়ায়। তো সেখানে আসার পর ওই দুইজন মোয়াল যে ছিল যারা মধু কাটে, তারা বলতেছিল দেখেন এখানে তো একটা হিন্দু মণ্ডপ আছে এবং এখানে তেঁতুল গাছ আছে, আমার মনে হচ্ছে যে এই জায়গাটা ভালো না, আমরা এখান থেকে চলে যাই, এটাই ভালো হবে, এই মধুর চাকের প্রতি লোভ না করাই ভালো হবে। ওই দুইজন মোয়ালের মধ্য থেকে একজন এই কথাটা বলে এবং সে বলছিল যে এই মধুর চাক না কাটাই ভালো হবে আমাদের জন্য। তো তখন নাকি বলতেছিল যে এই হাশেমের চাচা বলতেছিল, হাশেমকে নিয়ে কিন্তু আসছিল, হাশেমের চাচা বলতেছিল যে না, আমরা এই মধুর চাকটা নিয়ে যাব, কিসের সমস্যা হবে, এখানে কি কেউ আছে? তো তখন ওই দুইজন মোয়াল এক প্রকার বাধ্য হয়ে তারা গাছে ওঠে। হাশেম এবং হাশেমের চাচা বেশ অনেকটা দূরে তারা অপেক্ষা করছিল, কারণ মৌমাছির ঝাঁক যদি বের হয় তাদেরকে তো কামড়াবে। তো একটা পর্যায়ে আস্তে আস্তে ধোয়ার মাধ্যমে সেই মৌমাছির চাক থেকে সকল মৌমাছি তাড়িয়ে তারপর একটা বড় বালতিতে সেই মৌমাছির চাকটা কেটে ওই দুজন মোয়াল নিচে নেমে আসে। নিচে নেমে আসার পর তারা যখন পাহাড় থেকে নেমে যাবে, হাশেম তো হাফ মেন্টাল, সে কিছু সময়ের জন্য সে পিছনে তাকিয়েছিল এবং সে পিছনে তাকিয়ে যে জিনিসটা দেখতে পেয়েছিল, সে দেখছিল ওই বৃদ্ধ লোকটা
যে কুজো হয়ে দাঁড়িয়ে আছে সেই মণ্ডপের পেছন থেকে বের হয়ে মণ্ডপের এক পাশে এবং এক কররা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। তারা কিন্তু হাঁটতেছে সামনের দিকে, কেউ পেছন দিকে তাকায় নাই, শুধুমাত্র হাসেম পেছন দিকে তাকিয়ে এই জিনিসটা দেখতে পাচ্ছিল এবং ভয় পেয়ে একটু সে সামনে দৌড় দিয়ে চলে যায়। এই ব্যাপারে কিন্তু ওই সময় হাসেম তার চাচা বা অন্য মোয়ালদের সে এই বিষয়ে বলে নেয়। বাড়িতে আসার পর এক পর্যায়ে হঠাৎ করে যখন তার এই বিষয়টা মনে আসে, তখন সে বলে যে হ্যাঁ, আমরা তো ফিরে আসার সময় আমি হঠাৎ করে পেছনে তাকাই এবং দেখতে পাই ওই আগের মতো আমি যেদিন দেখেছিলাম ওই লোকটা আমাদের দিকে তাকিয়ে আছে, ভয় দেখাচ্ছে তাকিয়ে তাকিয়ে, এরকম নাকি সে দেখতে পেয়েছিল। তো তার চাচা ভাবে যে কি, সে তো মানসিকভাবে বিপর্যস্ত, তার কথা বিশ্বাস করে বা তার কথা মাথায় নিয়ে কোনো লাভ নেই, আমরা আমাদের কাজ করি। ওই দিন রাতের বেলা যেদিন মৌমাছির চাকটা তারা কেটে নিয়ে আসছিল, ওই দিন রাতের বেলা হাসেমের চাচা তিনি ঘুমিয়েছিলেন রাতে ঘরের মধ্যে। তিনি ঘর থেকে হঠাৎ করে বের হন, অর্থাৎ টয়লেটে যাওয়ার জন্য তিনি বের হন। টয়লেটটা ছিল ঘরের বাইরে। টয়লেটে যাওয়ার জন্য যখন তিনি ঘর থেকে বের হন, তিনি উঠোনের মধ্যে দেখতে পান একটা বৃদ্ধ লোক হাতে লাঠি নিয়ে কুজো হয়ে মাটিতে বসে আছে। মনে হচ্ছিল যে কাউকে সিজদা করলে যেরকম মাথা নিচু করে বসে থাকে না, এবং তার হাতে একটা লাঠি ধরা ছিল, লম্বা একটা লাঠি। হঠাৎ করে জিনিসটা দেখতে পেয়ে হাসেমের চাচা ভয় পেয়ে যায় এবং সে জোরে একটা চিৎকার দিয়ে বলে, কে আপনি, এখানে কি করছেন? সে জোরে বলার পর ওই বৃদ্ধ যে লোকটা সে উঠে মাথা তুলে দাঁড়ায়। অর্থাৎ উঠোনে কিন্তু লাইট জ্বালানো ছিল, যে কারণে লাইটের আলোয় তিনি স্পষ্টই দেখতে পাচ্ছিলেন। তো ওই লোকটা তখন মাথা উঁচু করে যখন সে সোজা হয়ে দাঁড়ায়, তখন হাসেমের চাচা কয়েক মুহূর্তের জন্যই দেখতে পেয়েছিলেন এবং তিনি যেটা দেখতে পান যে কুজো হওয়া অবস্থায় যেরকম শারীরিক গঠন বোঝা যাচ্ছিল এই লোকটার, সে এরকম না, যেরকম বেটে কাটো বোঝা যাচ্ছিল এরকম না। সে সাইজে অনেকটাই লম্বা, প্রায় 6-6.5 ফুট লম্বা, মানুষের মতো সে অনেকটা লম্বা। সে দাঁড়িয়ে আছে লাঠি হাতে নিয়ে এবং তার চোখগুলো লাল টকটক করতেছে। হাসেমের চাচা এই জিনিসটা দেখে তিনি একটু ঘাবড়ে যান এবং তিনি বলেন যে আপনি কে, আপনি এখানে কি করছেন, কার জন্য আসছেন? তিনি বারবার বলতেছিলেন, ওই লোক কিন্তু কোনো উত্তর দিচ্ছিল না। এরই মধ্যখানে হাসেম তাদের পাশের ঘরেই থাকতো। হাসেম দরজা খুলে বের হয়ে আসে। হঠাৎ করে হাসেম দরজা খুলে বের হয়ে আসে এবং সে ওই লোকটার মুখোমুখি দাঁড়িয়ে যায়। তার চাচা দেখলেন যে হাসেম তার পা থেকে দুইটা জুতা খুলে সে ঢিল ছুটতে থাকে ওই লোকটার দিকে, এবং লোকটা এতভাবে রাগান্বিত হয় এবং তার চোখ তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে হাসেমের দিকে তাকায়। তার চাচা শুধু দাঁড়িয়ে আছেন সেই দরজায়, তার ঘরের দরজায় দাঁড়িয়ে তিনি জিনিসটা দেখেন। ওই লোকটাকে তিনি দেখেছেন। কয়েক মুহূর্তের মধ্যে হাসেম ঘর থেকে বের হয়ে আসলো। সে এসে তার পায়ের জুতা দিয়ে ঢিল ছুটতে থাকলো ওই লোকটার উপর, এবং ওই লোকটা এক পর্যায়ে রাগে তার হাতে থাকা লাঠি দিয়ে এত জোরে একটা বাড়ি মারলো হাসেমের কোমর বরাবর। হাসেম ছিটকে গিয়ে অনেকটা দূরে পড়লো এবং সাথে সাথে ওই লোকটা বড় বড় পা ফেলে একটা দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। হাসেমের চাচা আর কিছু দেখতে পায়নি। হাসেমের চাচা ওই মুহূর্তে একটা মাত্র জিনিস দেখতে পাচ্ছিল, সে হাসেম উঠানে উপুত হয়ে পড়ে, সে কাতরাচ্ছে ব্যথায়, সে ছটফট করতেছে। তখন সে আশেপাশের সবাইকে এবং তার বাড়ির সবাইকে জাগিয়ে তুলে সে সবাইকে বাইরে আসতে বলে এবং সবাইকে বলে যে হাসেমকে ঘরে নিয়ে যেতে। এই মুহূর্তে তার সামনে কি হয়েছে, একটা লম্বা আকৃতির লোক এসে হাসেমকে এইভাবে মেরে চলে গেছে, এই ব্যাপারে কিন্তু হাসেমের চাচা কাউকে বলে নাই, কারণ তার কথা কেউ বিশ্বাস করবে না, সবাই হাসি ঠাট্টা করবে। তিনি তখন এই বিষয়ে কিছু বলেন নাই। তিনি বলেন যে হাসেম বের হয়েছে ঘর থেকে, বের হয়ে সে আছাড় খেয়ে পড়ে গেছে, পরে সে কোমরে ব্যথা পেয়েছে। শুধু তিনি এই কথা বলতেছেন, কিন্তু হাসেম তো সে এত কিছু বুঝিয়ে বলতে পারতেছে না, সে শুধু ব্যথায় কাতরাচ্ছে এবং চিল্লাচিল্লি করতেছে। তো তাকে ঘরে নিয়ে যাওয়া হয় এবং যেখানে সে ব্যথা পেয়েছে সেই জায়গায় ফ্রিজ থেকে বরফ এনে সেখানে বরফ লাগিয়ে দেওয়া হয়। তো এই পরিস্থিতিতে সারা রাত কাটে। ওই রাতটা কিন্তু হাসেমের চাচা আর ঘুমাতে পারেন নাই।
তিনি ভাবতেছেন ওনার চোখের সামনে তিনি কি দেখেছেন, এবং তিনি এটাও মনে মনে মিলানোর চেষ্টা করছিলেন যে হাশেম তো বলেছিল ওই তেঁতুল গাছের মণ্ডপের পাশে সে একটা বৃদ্ধ লোককে দেখেছিল, হাতে ছিল লাঠি। তো ওই লোকের সাথে এই যে এখন সে যে জিনিসটা দেখেছে, এটা মানে মিল সে খুঁজে পাচ্ছিল না, কিন্তু মেলানোর চেষ্টা করছিল যে আসলে ওইটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা। এবং ওই মোগলরাও তো বলেছিল যে ওই গাছ থেকে, তেঁতুল গাছ থেকে মধুর চাকটা কাটলে হয়তো তাদের সমস্যা হতে পারে, কিন্তু তিনি তাদের কথা শুনেন নাই। পরদিন সকালবেলা হাশেমের সে চাচা, তিনি এক হুজুরের সাথে তিনি কথাবার্তা বলেন এই বিষয়ে। তিনি যেহেতু মুসলিম ছিলেন, তারা মুসলিম পরিবারের সদস্য, তো তারা তখন ওই হাশেমের চাচা তখন জিজ্ঞাসা করতে চান সেই হুজুরের সাথে যে হুজুর এরকম এরকম ঘটনা ঘটেছে, হাশেম তো এইভাবে সে গিয়েছিল সেখানে এরকম জিনিস দেখেছে এবং রাতের বেলা সেই ঘটনাটা ঘটেছে। তিনি কিন্তু আর কারোর সাথে এই রাতের ব্যাপারটা তিনি শেয়ার করেননি, শুধু হুজুরকে তিনি এই বিষয়ে বলেছেন। হুজুর এই কথাগুলো শোনার পর তিনি বলছিলেন যে দেখেন, বদজিন কিন্তু মানুষের সমাগম থেকে অনেকটা দূরেই থাকে। ঝোপঝাড়, জঙ্গল, বড় বড় গাছ তাদের খুব পছন্দ। তো ওই জায়গায় যেহেতু একটা মণ্ডপ আছে এবং সেখানে তেঁতুল গাছ আছে, ওইখানে তো বদজিন থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো হয়তো আপনারা ওইখানের জিনদেরকে আপনারা হয়তো বিরক্ত করেছেন, যে কারণে আপনাদের সাথে এই সমস্যাটা হয়েছে। এবং হুজুর 100% গ্যারান্টি দিয়ে তিনি বলতেছেন যে হাশেম যে জিনিসটা, যে লোকটাকে দেখেছিল, এটা কোনো মানুষ না, এবং গত রাতে যেই ঘটনাটা ঘটেছে এবং হাশেমের চাচার সামনে যে লোকটা ছিল, এটাও কোনো মানুষ না, এটা বদজিন, এটা খারাপ জিন, এটা সে হুজুর তিনি বলে দেন। এবং তিনি জানিয়ে দেন এখন থেকে নিজেকে পাক পবিত্র রাখতে হবে, সালাত আদায় করতে হবে প্রতিনিয়ত, তাহলে এই সমস্যাটা আশা করি দূর হয়ে যাবে। এবং তিনি বলে দেন যে আপনারা ভালো কোনো আলেমের মাধ্যমে আপনাদের রুকিয়া করান এবং হাশেমকেও রুকিয়া করান, না করালে আপনাদের বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এই কথা নাকি ওই হুজুর হাশেমের চাচাকে বলে দেন। হাশেমের চাচা তিনি বলেন যে ওই আলেমকে কোথায় তিনি খুঁজে পাবেন, নাম্বার দিয়ে দিয়েছেন, কিন্তু নাম্বারে কল করে তিনি ওই আলেমকে পাচ্ছিলেন না। তো পরবর্তীতে তিনি আস্তে আস্তে 2-3 দিন যাবার পর তিনি ভুলে যান এই বিষয়টা। 2-3 দিনের মধ্যে আর কোনো সমস্যা হয় নাই। হাশেম যেহেতু ব্যথায়, সেই লাঠির আঘাতে সে ব্যথায় নড়তে পারতেছিল না, তাই সে বাড়ি থেকে বের হতে পারছিল না এবং কোথাও যেতে পারছিল না। সে শুধু একা একা ঘরের মধ্যে বসে থাকতো এবং কোমরে হাত দিয়ে সে বসে থাকতো। তো কেউ যখন তাকে জিজ্ঞাসা করতো যে কী হয়েছিল রাতের বেলা, কীভাবে আসার পড়ছিস, সে তখন কিছু বলতো না, একদম চুপ থাকতো। হাশেম কিন্তু ব্যাপারটা সরাসরি দেখেছে, কিন্তু ওই যে সে হাফ মেন্টাল, মানসিক সমস্যা আছে তার, যে কারণে সে কোনোভাবেই কাউকে এই বিষয়ে বলতো না। এইসব ঝামেলার মধ্যে হাশেমের চাচা যে মধুর চাকটা কেটে এনেছিলেন বালতিতে করে এবং ঘরের খাটের নিচে তিনি রেখে দিয়েছিলেন, এই বিষয়টা ওনার আর মনে নেই। এই সমস্যার মধ্যে এই সমস্যা চলমান থাকাকালীন ওনার আর এই বিষয়টা মনে নেই। তো যে কারণে আর খোঁজ খবর নেওয়া হয় না এবং পরিবারের অন্যান্য সদস্যরাও খোঁজ খবর নেয় নাই যে মধুর চাকের ব্যাপারে, মধুর চাকটা কোথায় আছে। তো 2-3 দিন পর যখন হঠাৎ করে মনে পড়ে, হাশেমের চাচার যখন এই জিনিসটা মনে পড়ে, তখন তিনি খাটের নিচে যান এবং গিয়ে তিনি বালতিটা বের করেন। বালতিটা বের করার পর তিনি যেটা দেখেন, একদম অবাক হয়ে যান। একদম বালতি পুরোপুরি খালি, বালতিতে কোনো মৌমাছির চাক নাই। মধু সমেত যে মৌমাছির চাকটা তিনি সদ্য কেটে এনেছিলেন, এনে তিনি বিছানার নিচে সেই ফাঁকা অংশটুকুতে তিনি বালতিতে রেখে দিয়েছিলেন, কিন্তু সেই বালতি পুরোই ফাঁকা, কিন্তু কোনো মধু নাই, একবারে খালি। মনে হচ্ছে কেউ বালতি ধুয়ে পরিষ্কার করে খাটের নিচে রেখে দিয়েছে, একটু পরিমাণে মধু কোনো লেগে নেই সে বালতির সাথে। তিনি একদম অবাক হয়ে যান এবং তিনি পরিবারের সকল সদস্যদেরকে তিনি জিজ্ঞাসা করতে থাকেন যে তোরা কি দেখছিস কিনা, বা এখানের মধু তোরা কেউ নিয়ে গেছে কিনা। তিনি বারবার জিজ্ঞাসা করতেছিলেন সবাইকে। সবাই একটা কথাই বলতেছিল যে এই মধু যে খাটের নিচে আছে, তারা এই ব্যাপারে জানে না, তাদের এই ব্যাপারে কোনো কিছুই মনে নাই। সবাই একটা কথাই বলতেছে। তো অবাক, সবাই একেবারে অবাক যে কোথায় গেল সে মধুর চাক, কোথায় গেল। বালতির ভেতরে
মধুর চাকটা যে তিনি রেখেছিলেন, এবং তিনিও আসলে ব্যাপারটা বুঝতে পারছিলেন যে সে মধুর চাকটা কোথায় গেল। এই বিষয়টা আস্তে আস্তে ভুলে যান তারা, এবং সপ্তাহখানেক পর যখন কিছুটা সুস্থ হয়ে যায় হাশেম তখন আবারও সে বের হয়ে যায় বাইরে। সে যেদিন বের হয়ে সুস্থ হয়েছিল সেদিন সে বের হয়ে সে বাগান থেকে বিভিন্ন উঁচু উঁচু পাহাড় থেকে সে গিয়ে নিয়ে আসছে, লাকড়ি সংগ্রহ করে সে নিয়ে আসছিল, এবং ওই দিন সে টুকরো টুকরো করে কেটে বাড়িতেই সে বড় বড় ডালপালা টুকরো টুকরো করে কেটে সে বাজারে বিক্রি করে আসে। তো হাশেমের চাচা ভাবে যে সে তো সুস্থ হয়ে গিয়েছে, এখন সে কাজ করতে পারবে, এবং তিনি হাশেমকে ভালোভাবে বুঝিয়ে দেন যে ওই যে তেঁতুল গাছ এবং মণ্ডপের পাশে যে তেঁতুল গাছটা, ওই দিকে যেন সে আর না যায়, এটা তিনি হাশেমকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন। তো যেদিন সুস্থ হয়েছিল সেদিন তো সে নিয়ে আসছে লাকড়ি, এনে সে বিক্রি করে টাকা নিয়ে আসছে, এনে কিছু অংশ তার চাচাকে দিয়েছে। পরের দিন সে সকালবেলা বের হয় সেই পাহাড়ের উদ্দেশ্যে, সে আবারও লাকড়ি আনার উদ্দেশ্যে, বড় বড় ডালপালা সংগ্রহ করার উদ্দেশ্যে সে বের হয়। দুপুরের দিকে কিন্তু সে সব সময় চলে আসে, কোনোদিন সে দেরি করে না। হাশেমের চাচা বাড়িতেই আছেন, দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে, কিন্তু হাশেম ফিরতেছে না। তিনি একটু চিন্তায় পড়ে যান যে হাশেমের কোনো ক্ষতি হলো কিনা, হাশেমের কোনো সমস্যা হলো কিনা, তিনি চিন্তায় পড়ে যান। কারণ দুপুর পার হয়ে বিকেল হয়ে গেছে, সে তো এত দেরি করার কথা না। সন্ধ্যা পর্যন্ত তিনি অপেক্ষা করেন, সন্ধ্যা হয়ে গেলেও মাগরিবের আজানের পরেও কোনো পাত্তা নাই হাশেমের। তিনি একটু ভয় পেয়ে যান, এবং তিনি কয়েকজন লোককে বলেন যে আমার সাথে চলেন, আমি একটু পাহাড়ে খোঁজখবর নিয়ে আসি, দেখে আসি সে ওই যেদিকে গিয়েছিল ওই দিকে সে আছে কিনা, বা তার কোনো সমস্যা হলো কিনা। আশেপাশে অন্যান্য আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর লাগায়, কিন্তু হাশেমকে খুঁজে পাওয়া যায় না। ওই রাতের বেলা হাশেমের চাচার সাথে ওই পাহাড়ে যাওয়ার মতো সাহস কেউ দেখায় নাই। তারা প্রত্যেকেই বলতেছিল যে যা হওয়ার হয়েছে, আমরা দিনের বেলা গিয়ে সকালে গিয়ে আমরা খোঁজ নিয়ে আসবো সে ওই পাহাড়ে আছে কিনা। হাশেমের চাচা নিরুপায় হয়ে তিনি বাড়িতেই আছেন, সারা রাত নির্ঘুমভাবে কাটিয়েছেন। সকাল হলেই তিনি যে মানুষদেরকে ঠিক করে রেখেছিলেন তাদের সাথে তিনি যাবেন। তো ওনারা সকাল সকাল চলে আসে হাশেমের চাচার বাড়িতে। সেখানে আসার পর হাশেমের চাচা তিনি তাদেরকে নিয়ে সর্বপ্রথমেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ওই তেঁতুল গাছের যে পাহাড়ে তেঁতুল গাছটা ছিল ওখানে তিনি যাবেন, মণ্ডপের পাশে তেঁতুল গাছ যেখানে ছিল ওখানে তিনি যাবেন। সবাইকে নিয়ে তিনি এক দৌড়ে আস্তে আস্তে সবাইকে নিয়ে তিনি সেখানে যান, এবং সেখানে যাওয়ার পর আস্তে ধীরে পাহাড়ে ওঠার পর যখন তারা প্রত্যেকে তেঁতুল গাছের কাছাকাছি যায়, এবং একটা জিনিস দেখে তারা খুব অবাক হয়ে যায়। তেঁতুল গাছের যে ডালে মৌমাছির চাকটা ছিল, যে ডাল থেকে মৌমাছির চাকটা কেটে এনেছিল মোয়ালরা, সেই ডালে লতা পাতা দিয়ে, কোনো দড়ি না, আগাছা লতা পাতা থাকে না, মোটা বড় বড় গাছে লতা পাতা ঝোলানো থাকে শক্ত, ওই লতা পাতা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় হাশেম ঝুলে আছে সেই তেঁতুল গাছে। হাশেমের নিথর দেহ ঝুলে আছে ওই তেঁতুল গাছের ওই ডালে, তার জিহ্বা বের হয়ে আছে সামনের দিকে, তার পরনের কাপড় চোপড়গুলো ছেঁড়া ফাড়া, মনে হচ্ছিল কেউ ছিঁড়ে ফেলেছে তার শরীরের কাপড়, এবং সমস্ত শরীরে একটা লালচে লালচে ভাব হয়ে আছে। এই জিনিসটা দেখা মাত্রই হাশেমের চাচা তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করে দেন, চিৎকার করা শুরু করে দেন। তো তখন আশেপাশে যারা ছিল, যাদেরকে নিয়ে তিনি আসছিলেন, তারা সবাই সান্ত্বনা দিতে থাকে। হাশেমের চাচা তখন তিনি বসে পড়েন মাটিতে, এক দৃষ্টি তাকিয়ে আছেন তিনি তার ভাতিজার লাশের দিকে। সে নিথর দেহ ঝুলে আছে তেঁতুল গাছের ডালে। ওইখান থেকে বেশ কয়েকজনকে পরবর্তীতে নিয়ে আসা হয় বাড়ি থেকে, এনে অনেকজন মিলে তারপর আস্তে ধীরে সেই তার হাশেমের মৃতদেহটা গাছ থেকে নামিয়ে আনে। পরবর্তীতে পুলিশের কাছে খবরটা গেলে পুলিশও চলে আসে তাদের বাড়িতে। পুলিশ এসে হাশেমের লাশটাকে নিয়ে চলে যায় পোস্টমর্টেম করার জন্য, এবং প্রত্যেকের কাছ থেকে খোঁজ খবর নিয়ে পুলিশ এটাই জানতে পারে যে হাশেম ওই তেঁতুল গাছে গিয়ে আত্মহত্যা করেছে। তো পুলিশ অবশ্যই এটাকে পুলিশ কেস হিসেবে নেয় নাই, অবশ্য কেউ এই হাশেমের হত্যার ব্যাপারে কেউ কেস করে নেয়।
কেউ মামলা করে নেয়, যে কারণে পুলিশ এই বিষয়টাকে ক্লোজ করে দেয়। তো পরবর্তীতে যখন যেটা জানা যায় যে হাশেমের লাশ যখন পোস্টমর্টেম করে ফেরত দিয়ে দেওয়া হয়, তখন পুলিশের কনস্টেবল যারা সেই লাশটাকে নিয়ে আসছিল হাশেমের চাচার বাড়িতে, তখন নাকি ওই পুলিশ সদস্যরা একটা কথাই বলেছিল যে হাশেমের পুরো শরীরে আঁচড়ের দাগ ছিল। কোনো নখ বা ধারালো কোনো বস্তু দিয়ে শরীরে আঁচড় কাটলে যেরকম একটা দাগ পড়ে যায়, লালচে লালচে রক্তাক্ত দাগ পড়ে যায়, ওইরকম একটা দাগ তার পুরো শরীরে ছিল হাশেমের। তো পরবর্তীতে জানাজার পর তাকে দাফন করা হয় তাদের গ্রামের কবরস্থানে। হাশেমের কিন্তু মা বাবা ছিল না, সে একদম এতিম ছিল ছোট থেকেই, তো যে কারণে চাচার কাছেই সে বড় হয়েছে। তো তার চাচার একমাত্রই ভাতিজা ছিল হাশেম, মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত ছিল। তো হাশেমের চাচা পরবর্তীতে কিছু হুজুরের সাথে আলাপ আলোচনা করে যেটা জানতে পারেন, ওই হুজুর যে হুজুরের কাছ থেকে তিনি পরামর্শ নিয়েছিলেন, তো ওই হুজুর বলেছিলেন যে আমি আগেই বলেছিলাম যে আপনারা ভালো কোনো হুজুর বা আলেমের মাধ্যমে আপনাদের রুকিয়া করান এবং সুস্থ করেন, এবং ওই অঞ্চলগুলোতে ওই এলাকাগুলোতে যেন হাশেম বা আপনারা না যান, সেটা ওই হুজুর ভালো করে বলে দিয়েছিলেন। কিন্তু ওই হুজুরের না করা সত্ত্বেও সেই হাশেম সেখানে গিয়েছিল, এবং গিয়ে হুজুর যেটা বলে দেন যে খারাপ জিনের আসল লেগেছিল তার উপর, যে কারণে ওই খারাপ জিনগুলো হয়তো তাকে মেরে ফেলেছে। তো গ্রামের অনেক সদস্যরা এটাই ধরে নেয় যে সে মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে হয়তো সে নিজে আত্মহত্যা করে মারা গিয়েছে। কিন্তু ওই হুজুর এবং হাশেমের চাচার পরিবার, হাশেমের চাচা সহ সবাই এটাই ধরে নেয় যে ওই খারাপ জিনের কাজ ছিল এটা। সে খারাপ জিনের পাল্লায় পড়ে হাশেমের প্রাণটা চলে গিয়েছে। তো এই ছিল আজকের 2টা ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনাদের সংগ্রহে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনারাও আপনাদের সেই ঘটনাসমূহ আমাদের সাথে শেয়ার করতে পারেন। বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়াবাই ভৌতিকতার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।